জুলাই বিপ্লবের ঘোষণাপত্র চূড়ান্ত করতে বিকেলে সর্বদলীয় বৈঠক। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন প্রধান উপদেষ্টা। সংস্কার প্রস্তাবনা নিয়ে মতৈক্যের ভিত্তিতে হবে নতুন বাংলাদেশের সনদ। ফেব্রুয়ারির মাঝামাঝিতে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা। ৫ দফা দাবিতে কুড়িগ্রামে মার্চ ফর ফেলানি। সীমান্তে আর কোনো লাশ দেখতে চায় না মানুষ, বললেন সার্জিস আলম। আমরা আর বাংলাদেশের সীমান্তে কোনো লাশ দেখতে চাই না। মাদারীপুরের মুড়িকাটা পেঁয়াজে বিপাকে কৃষক। সংরক্ষণাগারের অভাবে ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ। আমদানিকে দুষছেন ব্যবসায়ীরা। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হামাস। রোববার বন্ধ হবে ১৫ মাসের আগ্রাসন। গাজা, তেল আবিব সহ বিশ্বজুড়ে উচ্ছ্বাস। এবং বিপিএল এর চট্টগ্রাম পর্ব শুরু আজ। দুপুরে মুখোমুখি ঢাকা ক্যাপিটালস ও ফরচুন বরিশাল। সন্ধ্যায় স্বাগতিকদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে সর্বদলীয় বৈঠকে বসছে অন্তর্বর্তীকালীন সরকার। বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাইয়ের ঘোষণাপত্রের উপর একটি সর্বদলীয় বৈঠক আয়োজন করেছে। বৈঠকে কোন কোন রাজনৈতিক দল অংশ নিচ্ছে সে বিষয়ে কিছু জানানো না হলেও বিএনপি, জামায়াত, গণতন্ত্র মঞ্চ সহ বেশ কয়েকটি দল আমন্ত্রণ পেয়েছে বলে জানা গেছে। এদিকে ঘোষণাপত্র প্রকাশে বুধবার শেষ হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আলটিমেটাম। প্রধান উপদেষ্টার সঙ্গে আজ আলোচনার কথাও জানিয়েছে তারা। সংস্কার কমিশনের প্রতিবেদনের আলোকে মতৈক্যের ভিত্তিতেই হবে নতুন বাংলাদেশের সনদ। এর আগে এইসব সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার, জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ৪টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমার পর এসব কথা বলেন তিনি। ভবিষ্যতে চলার পথে জাতি যেন আর কোথাও আটকে না যায় সে প্রত্যাশাও জানান প্রধান উপদেষ্টা। সাইফুল রিপনের প্রতিবেদন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে প্রতিবেদন তুলে দিয়েছে ৪টি সংস্কার কমিশন। বুধবার বেলা ১১টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন তুলে দেন সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশনের সদস্যরা। সূচনা বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, ধ্বংসপ্রাপ্ত জাতির পুনরুত্থান ইতিহাসের অংশ সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন। আমরা যেটা গঠন করতে চাচ্ছি, যেটা উদ্দেশ্য হলো এটা গণঅভ্যুত্থানের একটা চার্টার তৈরি হয়। ওই যে নতুন বাংলাদেশের চার্টার, সেই হবে চার্টার। সেই চার্টার মতৈক্যের ভিত্তিতে হবে। এটা কোন দলীয় কমিটমেন্ট না। আমরা আশা করছি সব দল এই চার্টারে সাইন অন করবে এবং যত তাড়াতাড়ি পারে, যত বেশি পরিমাণে এটা বাস্তবায়ন করতে পারি, বাস্তবায়ন করতে থাকবে। পরে নির্ধারিত আলোচনায় সংস্কার সুপারিশ নিয়ে বক্তব্য রাখেন সংশ্লিষ্ট কমিশনগুলোর প্রধানরা। নির্বাচন ব্যবস্থা যাতে একটা স্বচ্ছতা প্রতিষ্ঠিত হয় সেটা আমরা চেষ্টা করেছি আমাদের এই দীর্ঘ ৩.৫ মাসের প্রচেষ্টার মাধ্যমে, এবং একই সাথে সকল অংশীজনের যেন দায়বদ্ধতা প্রতিষ্ঠিত হয় এবং নির্বাচনটা যেন অন্তর্ভুক্তিমূলক হয়। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চালু করার জন্য সুপারিশ করেছি। এই দ্বিকক্ষ মিলে যাতে করে সকলের প্রতিনিধিত্ব থাকে, তার জন্য একই সঙ্গে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নিম্নকক্ষ কিন্তু সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বে উচ্চ কক্ষ তৈরি করার জন্য সুপারিশ করেছি। পুলিশের স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী সংস্কারের পাশাপাশি দুর্নীতি প্রতিরোধে অঙ্গীকার ও জবাবদিহিতা নিশ্চিতের সুপারিশ তুলে ধরে সংশ্লিষ্ট কমিশন। জনসাধারণের জন্য প্রয়োগ করতে গেলে জনসাধারণের কষ্ট লাভও হবে, এই ধরনের আইন আমরা তো এগুলোকে আমরা সুপারিশমালা দিয়েছি, তৈরি করেছি। এখানে 3টি ভাগ করেছি। একটা অবিলম্বে বাস্তবায়নযোগ্য, তারপর হলো মধ্যমেয়াদী, একটা দীর্ঘমেয়াদী। মূলত দীর্ঘমেয়াদী যেগুলো সেগুলো হয়তো আর্থিক ব্যাপার জড়িত বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো আইনও পরিবর্তন করতে হতে পারে। যারা বর্তমান কর্মীদের যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, অনাচারের অভিযোগ আছে, তাদেরকে একটা বিশেষ উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্সের মাধ্যমে তাদেরকে অপসারণ করতে হবে, জবাবদিহিতা আনতে হবে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে। সমাপনী বক্তব্যে গণ অভ্যুত্থান মাথায় রেখে ঐক্যমতের ভিত্তিতে
জাতির প্রচেষ্টাকে এক জায়গায় নিয়ে আসার তাগিদ থেকেই এসব সংস্কার প্রস্তাবনা বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। পুরো ধ্বংসপ্রাপ্ত জাতি যেটা তার পুনরুত্থান হলো, আমরা এখন এই উদ্যোগের মাধ্যমে এটা রাস্তা তৈরি করছি। এই শুধু কমন রাস্তা না, একটা সুপার হাইওয়ে তৈরি করছি। কিন্তু আমরা যেন সবাই মিলে একমত হই, এটি আমাদের সুপার হাইওয়ে। এরপর থেকে আমাদের থামার কোনো উপায় নেই। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সব কমিশনের প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফেব্রুয়ারির মাঝামাঝিতে আলোচনায় বসবে সরকার। মতৈক্যের ভিত্তিতে 1 মাসের মধ্যে চূড়ান্ত হবে সংস্কার রোডম্যাপ, এমনটাই জানালেন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। আর ঐকমত্যের ভিত্তিতে আইন ও নীতি প্রণয়ন এবং বাস্তবায়ন করা হবে বলে জানান আরেক উপদেষ্টা আসিফ নজরুল। সাইফুল রিপনের আরেকটি প্রতিবেদন। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ বিভাগের সংস্কারে গঠিত কমিশনের প্রতিবেদন হস্তান্তর নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা। ওনারা একটা রোডম্যাপ তৈরি করে দিবেন, আমি আপনাদের যে নির্বাচনের টাইমলাইনের সাথে সম্পর্কিত করে যে কোন সংস্কারগুলো টপ প্রায়োরিটি দিতে হবে। সংস্কার প্রস্তাবনা ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলোপের উদ্যোগের অংশ বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আমরা এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কার্যক্রম, এই সংস্কার কার্যক্রমকে এই ফ্যাসিবাদী ব্যবস্থার চিরতরে বিলোপের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মনে করি। সংস্কার প্রস্তাবনা নিয়ে মতৈক্য তৈরি সহ নীতি ও আইন প্রণয়ন নিয়ে কথা বলেন 2 উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল ও সৈয়দা রেজওয়ানা হাসান। রাজনৈতিক দলের সাথে মতৈক্যের ভিত্তিতে যেই সংস্কার প্রস্তাবগুলোর ব্যাপারে ঐক্যমত হবে, সেইগুলির বিষয়ে আমরা আইন ও নীতি প্রণয়ন করব এবং বাস্তবায়নের চেষ্টা করব। পলিটিক্যাল কনসেনসাস নিয়েই হবে, এবং যখন পলিটিক্যাল কনসেনসাস চলে আসবে, আমরা আশা করি পলিটিক্যাল কনসেনসাস আসবে, তখন আর লেজিটিমেসি না থাকার কোনো প্রশ্ন থাকছে না। এমনিতেও লেজিটিমেসি না থাকার কোনো কারণ নাই, কারণ এক হচ্ছে যে এই সাংঘাতিক বড় রকমের গণ অভ্যুত্থানের ফলেই কিন্তু এই প্রক্রিয়াটা শুরু হয়েছে। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিক আলোচনা ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শুরু হতে পারে বলেও জানান উপদেষ্টারা। একদিকে যেমন রাজনৈতিক দলগুলোরও কিছু দাবি আছে, অন্যদিকে জনগণেরও কিছু দাবি আছে, একসাথেও কিছু দাবি আছে। সো কোনগুলো নিয়ে আমরা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করব, রোড ম্যাপটা কি হবে, এইটা এই 1 মাসের মধ্যে আমরা একটা রোড ম্যাপ আপনাদেরকে দিতে সক্ষম হব বলে আমরা মনে করি। আনুষ্ঠানিক আলোচনাটা আমার ধারণা কমিশন প্রধানরা যখন একটা পর্যায়ে চলে আসবেন, ফেব্রুয়ারির মাঝামাঝি জায়গায় আনুষ্ঠানিকভাবে শুরু করে দেওয়া হবে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের কারণে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে বলেও সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। সুষ্ঠুভাবে বিচার হওয়ার পর আমরা এই গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের সাথে দল সংশ্লিষ্টতার বিষয়ে আমরা যেই ধরনের রায় পাবো, সেটার আলোকে বহু সিদ্ধান্ত গ্রহণ করার সময় এবং সুযোগ আমরা পাবো। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। লক্ষ্মীপুরে ডক্টর ফয়েজ আহমেদকে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 141 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তার ছেলে। এ নিয়ে কথা বলছেন তিনি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী, সাবেক এডিজি র্যাব মেজর জেনারেল জিয়াউল আহসান এবং র্যাব 11 এর সাবেক সিইও তারেক সাইদ সহ র্যাবের 41 জন, যে টিমের 41 জনের মধ্যে বেশিরভাগই র্যাবের ওই টিম, পুলিশের টিম, র্যাব 11 টিম, যে টিমকে অভিযানে গিয়েছিল লক্ষ্মীপুরে। এটি একটি রাজনৈতিক হত্যাকাণ্ড ছিল। তিনি তৎকালীন জেলার জামাত ইসলামী নায়েবে আমির ছিলেন এবং একজন জনপ্রিয় চিকিৎসক ছিলেন। শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য একটি রাজনৈতিক হত্যাকাণ্ডকে তারা র্যাবের বাহিনীকে পাঠিয়ে এই হত্যাকাণ্ডটি সংগঠিত করেছিল। আপনারা জানেন ওই সময় ওই লক্ষ্মীপুরে বিএনপির যিনি ছিলেন তাকেও হত্যার উদ্দেশ্যে গুম করা হয়েছে। আরো 4 জনকে হত্যা করা হয়েছে, ছাত্রদল, যুবদলের, ছাত্র শিবিরের হত্যা করা হয়েছে এবং অনেক গুম পরিবারের সেই লাশও আজকে খুঁজে পায়নি।
আমরা এদিক থেকে আমি সবসময় বলি আমরা অন্তত ভাগ্যবান। আমরাও আশঙ্কায় ছিলাম, সেদিন রাতে আমাদের মানসিক অবস্থা ছিল যখন শুনেছি র্যাব অভিযানে নেমেছে, আমরা মনে করেছিলাম যে হয়তো আমার বাবাকে আর কোনোদিন খুঁজে পাবো না। হ্যাঁ, তাকে আমরা খুঁজে পাইনি, কিন্তু এতটুকু অন্তত আমাদের মানসিক প্রশান্তি ছিল যে আমরা শেষ মুহূর্তে অন্তত তার লাশটা এই সাংবাদিক ভাইদের কারণেই, ওই দিন রাতের বেলা সাংবাদিক ভাইরা যখন বিভিন্ন সময় মানুষজন নেমে আসছে যে র্যাব আর তখন ওনার এই মরদেহ নিয়ে আর গুম করতে পারেনি, বাধ্য হয়ে সেই মরদেহটা তারা সদর হাসপাতালে যে ফেলে দিয়ে গেছে এবং আমরা সেই সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে প্রায় 30 থেকে 40টা মিডিয়ার ভিডিও ফুটেজ এবং পত্রিকার কাটিং এবং হিউম্যান রাইটস ওয়াচের একটা ডকুমেন্টারি এবং ওদের একটা প্রতিবেদনও আছেন এবং সেই প্রতিবেদনগুলো আমরা এখানে সংযোজন করেছি। পোস্টমর্টেম রিপোর্ট, ডেথ সার্টিফিকেট, ঘটনার ফুটেজ, স্টিল ইমেজ, সেগুলো আমরা এখানে দাখিল করেছি। আর অভিযোগ লক্ষ্মীপুরে ডক্টর ফয়েজ আহমেদকে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তার ছেলে এবং এ বিষয়ে কথা বলছিলেন তিনি। আমরা সরাসরি ছিলাম সেখানে। সীমান্তে আর কোনো লাশ দেখতে চায় না মানুষ, এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বাংলাদেশের কোনো নাগরিকের দিকে যদি কেউ শকুনের দৃষ্টিতে তাকানোর চেষ্টা করে তার চোখ উপড়ে ফেলার জন্য 24-এর ছাত্র জনতাই যথেষ্ট। সকালে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে কুড়িগ্রামে মার্চ ফর ফেলানি কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যার বিচার, হত্যা বন্ধ সহ 5 দফা দাবিতে এই লং মার্চ চলছে। জেলা শহরের মোড় থেকে শুরু হওয়া এই লং মার্চ কর্মসূচি নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জে ফেলানির বাড়িতে গিয়ে শেষ হবে। এ সময় সার্জিস আলম জানান, যদি আর কোনো ভাই বা বোনের লাশ কাঁটাতারে ঝুলে থাকে তাহলে মার্চ ফর ফেলানি কাঁটাতারকে ভেদ করে এগিয়ে যাবে। আজকের পর থেকে আমার বাংলাদেশের কোন নাগরিকের দিকে যদি কেউ এমন শকুনের দৃষ্টিতে তাকানোর চেষ্টা করে তবে সেই দৃষ্টি উপড়ে ফেলার জন্য বাংলাদেশের ছাত্র জনতা যথেষ্ট। আর যদি আমার কোনো ভাই কিংবা আমার কোনো বোন আমাদের ওই সীমান্তে ওই তারকাটায় তাদের লাশ ঝুলে থাকে, তবে আমাদের আজকের যে মার্চ ফর ফেলানি, সেই মার্চ ফর ফেলানি ওই তারকাটাকে উদ্দেশ্য করে মার্চ করবে। আর যদি আমাদের পরবর্তী ওই মার্চ তারকাটাকে উদ্দেশ্য করে হয় তবে আমাদের এই লক্ষ্য তারকাটাকে ভেদ করে যতদূর দৃষ্টি যায় ততদূর যাবে। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে কুড়িগ্রামে শুরু হয়েছে মার্চ ফর ফেলানি কর্মসূচি। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, কর্মসূচির বিস্তারিত এখনকার চিত্র আমাদেরকে জানাবেন। তোহা, আপনি যেমনটি বলছিলেন মার্চ ফর ফেলানি এই মুহূর্তে কিন্তু কুড়িগ্রাম শহর পাড়ি দিয়ে এই মুহূর্তে পাড়েশ্বরী এলাকায় রয়েছে। এটি কিন্তু ফেলানির বাড়ি গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এছাড়াও এই মার্চ ফর ফেলানিতে কিন্তু 5 দফা দাবি রাখা হয়েছে এবং সেই দাবিতে কিন্তু অন্যতম একটি দাবি রয়েছে যে ফেলানি, মৃত যে ফেলানি রয়েছে তার নামে কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয়ের যে হল সেটির নামকরণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু এই মার্চ ফর ফেলানিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মীরা রয়েছে, তাছাড়াও কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই মার্চ ফর ফেলানিতে যোগ দিয়েছে। অর্থাৎ এই পদযাত্রায় কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দিয়েছেন। সেটি কিন্তু নাগেশ্বরীর উদ্দেশ্যে যাচ্ছেন। এই মুহূর্তে পাড়েশ্বরী এলাকায় সেই পদযাত্রাটি রয়েছে। এই পদযাত্রায় কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মুখ্য সংগঠক সার্জিস আলম উপস্থিত রয়েছেন। তিনি কিন্তু সেই পদযাত্রায় আছেন এবং যাচ্ছেন। এছাড়াও কিন্তু আপনাকে যদি একটু জানিয়ে রাখি, এই ফেলানির বাড়িতে গিয়ে কিন্তু যে একটি মানে আনুষ্ঠানিকভাবে কিন্তু এই পদযাত্রাটি শেষ করার কথা রয়েছে এবং আমরা আসলে আপনাদেরকে দেখাবো আসলে ফেলানির বাড়িতে যেভাবে আনুষ্ঠানিকভাবে আসলে এই মার্চ ফর ফেলানির শেষ করা হবে সেটি কিন্তু আমরা আমাদের দর্শকদের দেখানোর চেষ্টা করব। তোহা, এই ছিল সর্বশেষ। আপনাকে ধন্যবাদ।
কুড়িগ্রামে শুরু হয়েছে মার্চ ফর ফেলানি কর্মসূচি এবং এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জুয়েল রানা। বাগেরহাটের মোংলায় নসিমো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চালক সহ 2 জন নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত 2টার দিকে উপজেলার গাছির মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডক্টর বুলেট সেন বলেন, ভোরে 5 জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে 2 জন মৃত এবং 3 জন বেশ আহত ছিল। আহত 2 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। রুহুল কবির রিজভী কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আঘাত করছে, লাথি মারছে, সংখ্যালঘু নিপীড়ন তো হয় ভারতে, সংখ্যালঘুদের উপর উৎপীড়ন হয়তো আমাদের এই পার্শ্ববর্তী দেশে। 400 বছরের সম্রাট বাবর যে মসজিদ নির্মাণ করেছিলেন, সেই মসজিদকে ভেঙে চুরে তারা সেখানে মন্দির নির্মাণ করেছে। তো সংখ্যালঘুদের উপর যত অত্যাচার, অবিচার, অনাচার, ওটা তো হয় ওই দেশে, বাংলাদেশে হয় না। বাংলাদেশে হিন্দু, মুসলমান, খ্রিস্টান হাতে হাত ধরে ঘোরাফেরা করে। একই বাজারে বাজার করি, একই হাটে যাই, একই হাটে লাউ, কুমড়া, আলু, শশা আমরা কিনি, মাছ, তরি তরকারি কিনি। এই ঐতিহ্য আমাদের পুরনো, অথচ আমাদের সেই মহান ঐতিহ্যকে কলঙ্কিত করার জন্য ভারত থেকে বারবার আমাদের বিরুদ্ধে অপতথ্য দেওয়া হচ্ছে, আমাদের বিরুদ্ধে কলঙ্ক লেপন করা হচ্ছে। আচ্ছা, সেটা গেল, সেটাতে ওরা খাওয়াতে পারল না, এইটা প্রচার দিয়ে কোনো লাভ হয়নি দেখছে। এখন কাঁটাতারের বেড়া দিচ্ছে। কাঁটাতারের বেড়া আপনারা যে দেবেন, বাংলাদেশের বিজেপির সাথে কি আলাপ করেছে? কোথায় কিভাবে কি হবে? আরে আপনারা যা দেখেন, যা করেন, সেটা করেন তো আধিপত্যবাদী চিন্তা চেতনা থেকে, ওই মানসিকতা থেকে আপনারা করেন। আপনারা নিজেদের বড় দেশ, অনেক লোক সংখ্যা, এই অহংকার নিয়ে আপনারা কাজ করেন। কিন্তু আপনারা যখন দেখেছেন যে লালমনিরহাট, কুড়িগ্রাম, পাটগ্রামে কাঁটাতারের বেড়া দিতে গিয়ে আমাদের বিজিবি যখন প্রতিরোধ করতে গেছে, তার পিছনে শত শত হাজার হাজার বাংলাদেশিরা তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিরোধ করেছে। সুতরাং আপনারা দাঁড়িপাল্লা দিয়ে মাপবেন বাংলাদেশের মানুষের দেশপ্রেম, বাংলাদেশের মানুষের জাতীয়তাবাদী চেতনা, বাংলাদেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার অঙ্গীকার, এইটা অনেক বেশি শক্তিশালী। ওইটা আপনার ভারতে কত অস্ত্র আছে, সেনাবাহিনী কত বড়, ওইটা দিয়ে মাপলে আপনি পারবেন না। বন্ধুরা আমার, আপনারা কেন এটা করছেন? আপনারা এত অস্থির কেন? আপনারা বাংলাদেশের বিষয়ে আপনারা কেন যেন এলোমেলো কথা বলছেন? কারণ আপনারা কোনোভাবেই শেখ হাসিনার পতন কামনা করেননি। কারণ আপনাদের স্বার্থ শেখ হাসিনা দেখতো, বাংলাদেশের স্বার্থ দেখতো না। বাড্ডায় আমরা বিএনপি পরিবারের অনুষ্ঠানে কথা বলছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা সরাসরি ছিলাম সেখানে। মাদারীপুরের মাঠ থেকে উঠতে শুরু করেছে মুড়িকাটা পেঁয়াজ, তবে বাজার দর দিশেহারা তারা। সংরক্ষণাগার না থাকায় উৎপাদন খরচের অর্ধেক দামে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। বাজার দর নিয়ে আমদানিকেই দুষছেন সংশ্লিষ্টরা। পেঁয়াজ উত্তোলন মৌসুমে আমদানি বন্ধের দাবি কৃষকদের। শিবশঙ্কর রবিদাসের পাঠানো তথ্য ছবিতে আব্দুল্লাহ আল মারুফের রিপোর্ট। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই মাদারীপুরের মাঠ থেকে তোলা শুরু হয়েছে নতুন পেঁয়াজ। মশলা উৎপাদনে পদ্মা, আড়িয়াল খাঁ, কুমার নদী বেষ্টিত বিখ্যাত এ জেলার পেঁয়াজ অত্যন্ত উৎকৃষ্ট মানের। এবছর জেলার 4065 হেক্টর জমিতে উৎপাদন হয়েছে মুড়িকাটা পেঁয়াজ। এরই মধ্যে বাজারগুলোতে আসতে শুরু করেছে মুড়িকাটা পেঁয়াজ।
তবে এবছর বাজারে পেঁয়াজের ন্যায্য মূল্য না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। এবছর আবহাওয়া অনুকূলে না থাকায় বিঘা প্রতি ৩০ থেকে ৪০ মণ পেঁয়াজ উৎপাদন হয়েছে। বিঘা প্রতি উৎপাদন খরচ পড়েছে প্রায় ৪,০০০ টাকা। কিন্তু পেঁয়াজ সংরক্ষণে এ অঞ্চলে কোনো সংরক্ষণাগার না থাকায় কৃষক ১৪০০ থেকে ১৬০০ টাকাতেই বিক্রি করতে বাধ্য হচ্ছেন। আর কৃষকের আগাম পেঁয়াজ ওঠার মৌসুমেই ভারত সহ বিভিন্ন দেশ থেকে সরকার পেঁয়াজ আমদানি করায় ধস নেমেছে বাজার দরে। কৃষকের দাম পায় হলো ১৭০০ টাকা মণ, ৪২ টাকা কেজি, ৪৫ টাকা কেজি, এই পায় হলো কৃষকের দাম। আর আমরা বেশি ৫০ টাকা কেজি। যেরকম আমদানি হয়ে গেছে বেশি আমদানি হওয়ার কারণে দেশের কৃষক মার খেতেছে। আমাদের পেঁয়াজটা যখনই আসছে তখনই ভারত থেকে বিভিন্ন দেশের থেকে পেঁয়াজ আমদানি করে আমাদের পেঁয়াজের বাজারটা একদম ডাউন করে দেয়। এইরকম অবস্থায় কহলে আমরা যে খরচ, এই খরচের টাকায় আমাদের উঠবে না। আমরা সরকারের কাছে আবেদন বিরোধীভাবে যে আমাদের কলেজটা সিস্টেমটা করে দেয়, এরকম যেভাবে যে মুড়ি কাটা পেঁয়াজটা রাখতে পারি, আর ইন্ডিয়ান এলসিটা যেন বন্ধ করে দেয় এই ৩ মাসের জন্য। এবছর ৪,০৬৫ হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজ উৎপাদন হয়েছে এবং এর উৎপাদন যথেষ্ট ভালো। কৃষকেরা আশানুরূপ ফলাফল পেয়েছে এবং আমরা মনে করি সারা দেশে পেঁয়াজের যে চাহিদা, সেই চাহিদা পূরণে মাদারীপুরের কৃষিও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উৎপাদন এলাকা চিহ্নিত করে সংরক্ষণাগার নির্মাণের দাবি সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি। যশোরের গুড়ের ঐতিহ্য ধরে রাখতে মেলা আয়োজন করেছে চৌগাছা উপজেলার প্রশাসন। বুধবার শুরু হওয়া মেলা চলবে শনিবার পর্যন্ত। মেলায় খেজুরের রস থেকে তৈরি খাঁটি গুড় নিয়ে অংশ নিয়েছেন গাছিরা। মানভেদে প্রতি কেজি গুড় বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকায়। দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। সালাউদ্দিন সাগরের রিপোর্ট জানাচ্ছেন শামীম হোসেন। কথায় আছে যশোরের যশ খেজুরের রস, সেই রস থেকে তৈরি গুড় নিয়ে বসেছে ব্যতিক্রমী মেলা। স্বাদে সেরা, গন্ধে ভরা, খেজুর গুড়ে মনোহরা, এই প্রতিপাদ্যে তৃতীয়বারের মতো গুড় মেলা আয়োজন করেছে চৌগাছা উপজেলা প্রশাসন। নিজেদের উৎপাদিত খাঁটি গুড় নিয়ে মেলায় অংশ নিয়েছেন গাছিরা। আমরা এর আগে যা বেচতাম উল্টো পাল্টা বেচতাম, কেউ কমে বেচত, কেউ দামে বেশি বেচত। এখন একরের দামটাই পাচ্ছি, দামটা বেচতে পাচ্ছি, এতে আমরা খুব লাভবান হচ্ছি। ঐতিহ্যকে টিকিয়ে রাখা ও গাছিদের উদ্বুদ্ধ করা ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে ন্যায্য মূল্যে গুড় বিক্রির জন্য এই আয়োজন। মেলায় মানভেদে প্রতি কেজি গুড় বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকায়। দর্শনার্থীদের ভিড়ও চোখে পড়ার মতো। আমরা নির্ভেজাল গুড় এখানে নিয়ে আসতে পারি বা সমস্ত এলাকায় হয়তো বেচাকেনা করতে পারি। আমাদের এখন সুবিধা অনেক, আমাদের আগের থেকে এখনো বেচাকেনা অনেক দাম বেশি, ৪০০-৫০০ টাকা কেজি বিক্রি করতে পারি। এখন এই মেলার মাধ্যমে বা প্রশাসনের মাধ্যমে আমরা ন্যায্য দাম পাচ্ছি। এই মেলা হওয়ার কারণে আনাচে কানাচে শহরে সব জায়গায় এই গুড়ের ঐতিহ্য ছড়িয়ে গেছে এবং আগে দামটা কম ছিল, এখন দামটা অনেক বেশি এবং তাতে চাষিরা বা গাছিরা অনেক দাম বৃদ্ধি পাচ্ছে। এই গুড়ের মেলার মাধ্যমে সারা বাংলাদেশে যাতে খাঁটি গুড় আমরা পৌঁছে দিতে পারি এবং এই যশোরকে ব্র্যান্ডিং হিসেবে গুড়ের মাধ্যমে আমরা পরিচিত সারা বাংলাদেশে হতে চাচ্ছি। গাছিদের সংখ্যা বাড়ার পাশাপাশি গুড় তৈরিতে আগ্রহ বাড়ছে। গেল দুবারের মেলার চেয়ে এবারে মেলায় পরিধি বাড়ানো হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। প্রথম যখন শুরু হয় তখন অনেক অল্প পরিসরে হলেও আস্তে আস্তে এর পরিসর বৃদ্ধি পাচ্ছে এবং গাছিদের মধ্যে দিন দিন আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে সবচেয়ে বড় বিষয় হলো এই মেলার ফলে গাছিরা তাদের গুড়ের ন্যায্য মূল্য পাচ্ছে। এমন আয়োজনে প্রবীণদের অংশগ্রহণের পাশাপাশি নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে বলে মনে করেন জেলা প্রশাসক। মেলা করার কারণে এবং জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ার কারণে এটা কিন্তু আমাদের দেশের সকল জেলায় এটা চাহিদা বেড়েছে। এই মেলাটা কিন্তু একটা ইউনিক মেলা, যেটা বাংলাদেশে আর কোথাও হয় না, যে খেজুর গুড় নিয়ে সব মেলা হয়। দেশের এবং বিদেশের সবাইকে আমরা আমন্ত্রণ জানাই। যশোরের খেজুর গুড়কে জিআই পণ্য হিসেবে স্বীকৃতির পর থেকে এ জেলার গুড়ের প্রতি আগ্রহ বেড়েছে সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। শুধু 15% ভ্যাট প্রত্যাহার নয়, পূর্বে নির্ধারিত 5% ভ্যাট থেকে 3% নামিয়ে আনার দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। বৃহস্পতিবার সকালে সাভার প্রেস ক্লাবের সামনে রেস্তোরাঁ মালিক সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাভার উপজেলা কমিটি মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে ব্যবসায়ীরা একটি র্যালি নিয়ে সাভার রাজস্ব কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন তারা। এদিকে খুলনাতেও মানববন্ধন করেন বিভিন্ন রেস্টুরেন্টের মালিকরা।
3% করা হোক এবং যত ব্যবসায়ী আছে সবাইকে ভ্যাটের আওতায় আনা হোক। শুধু বেছে 10-20 জনকে টার্গেট না করে সবাই যদি ভ্যাটের আওতায় আসে, সরকারের ভ্যাট বাড়বে, আমরা সুস্থভাবে ব্যবসা করতে পারবো এবং স্ট্রিট ফুড থেকে শুরু করে সবাইকে ভ্যাটের আওতায় আনলে এই ব্যবসার সমতা তৈরি হবে, বৈষম্য দূর হবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় 15 মাসের বেশি সময় ধরে চলা নারকীয় তাণ্ডবের পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল ও হামাস। আগামী রোববার থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে। বুধবার এ তথ্য নিশ্চিত করেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি। চুক্তিতে সম্মত হওয়ার পর ফোন করে ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান নেতানিয়াহু। এ চুক্তির আওতায় গাজায় সংঘাত বন্ধের পাশাপাশি উপত্যকাটিতে হামাসের হাতে বন্দী জিম্মিদের মুক্তির পথ খুলবে। আরও জানাচ্ছেন আফরিন মৌ। 460 দিন অবরুদ্ধ গাজায় নারকীয় তাণ্ডবের পর মুক্তির অপেক্ষায় গাজাবাসী। 15 মাসের বেশি সময় ধরে চলা আগ্রাসনের পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। আগামী রোববার এই যুদ্ধবিরতি কার্যকর হবে। বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি। এই যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। গণমাধ্যমের বরাতে জানা যায়, প্রাথমিকভাবে 6 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি হবে। এ সময় 33 জিম্মিকে মুক্তি দেবে হামাস। সেই সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেবে ইসরায়েল। আহত ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য গাজা উপত্যকা ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে। বেসামরিকদের গাজার উত্তরে তাদের বাড়িতে ফিরতে যেতে দেওয়া হবে। এছাড়া প্রতিদিন 600 ট্রাক ত্রাণ সরবরাহের অনুমতি দেবে নেতানিয়াহু প্রশাসন। প্রথম ধাপ বাস্তবায়ন শুরুর 7 দিন পর মিশরের সঙ্গে রাফা ক্রসিং খুলে দেবে ইসরায়েল। মিশর ও গাজার সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোরে তাদের উপস্থিতি হ্রাস করবে এবং চুক্তি কার্যকর হওয়ার 50তম দিনের মধ্যে সম্পূর্ণরূপে প্রত্যাহার করবে। প্রথম ধাপের যুদ্ধবিরতির 16তম দিনের আগে দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু হবে। ওই আলোচনা সফল হলে বাকি জিম্মিদের মুক্তি দেওয়া হবে। তৃতীয় ধাপে নিহত জিম্মিদের মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর এবং গাজা পুনর্গঠন শুরু হতে পারে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। যদিও গাজা যুদ্ধে ইসরায়েল সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন হামাসের সিনিয়র নেতা খলিল আল হাইয়া। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ফিলিস্তিন ও ইসরায়েলের পথে পথে বাঁধ ভাঙা উল্লাস। যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি কার্যকরে উপত্যকার খান ইউনুস, জেরুজালেম ছাড়াও পশ্চিম তীরে ফিলিস্তিনের পতাকা নিয়ে রাস্তায় উদযাপন করতে দেখা যায় বহু মানুষকে। লুথুর কবিরের রিপোর্টে দেখুন বিস্তারিত। মুক্তির স্বাদ বোধ হয়ে এমনই গভীর রাতে যুদ্ধবিরতির খবর পেয়েই উদযাপনের রাস্তায় নেমে আসে গাজা উপত্যকার মানুষ। উপত্যকার খান ইউনিসের হাসপাতালের বাইরে মুহূর্তেই বদলে যায় দৃশ্যপট। রোগীদের স্বজনরাও যোগ দেন সেই উদযাপনে। দেরার বালার ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বিজয়ের স্লোগান দেন মুক্তিকামী ফিলিস্তিনি জনগণ। দীর্ঘ 15 মাস ইসরায়েলি বাহিনী যে গণহত্যা চালাচ্ছে তা বন্ধ হচ্ছে। চোখের জল আর আনন্দ ধরে রাখতে পারেননি তারা। বুধবার রাতে হামাসের সঙ্গে ইসরায়েলের ঐতিহাসিক চুক্তির খবরে উপত্যকা জুড়ে চলে আনন্দ মিছিল। উভয় পক্ষ চুক্তিতে পৌঁছানোর বিষয়টিকে আমি অসাধারণ মনে করি। অবশেষে জিম্মিরা ঘরে ফিরছে। তাদের জন্য প্রার্থনা করেছি দীর্ঘদিন। আমি খুবই খুশি, কিন্তু চুক্তিটি অনেক দেরি হয়ে গেছে। তারপরও হয়েছে। এসবের অবসান চাই আমরা। ইসরায়েল দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের হেব্রনের আকাশে আতশবাজি পুড়িয়ে এই আনন্দে সামিল হন অনেকেই। খুশির খবর ছুঁয়ে যায় ইসরায়েলিদেরও। তেল আবিব, জেরুজালেম সহ নানা জায়গায় চলে উদযাপন। গত 15 মাস প্রায় 47,000 বেসামরিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এবার বন্ধ হোক গণহত্যা, এমনটাই চাওয়া বিশ্বের মুক্তিকামী মানুষের। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। ন্যাশনাল ইলেকট্রোমেডিক্যাল ইকুইপমেন্ট মেইনটেনেন্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টারে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেখানে আছেন আমাদের সহকর্মী আদিত্য। সেখানকার বিস্তারিত পরিস্থিতি আমাদেরকে জানাবেন।
ধন্যবাদ। আমরা এখন যে স্থানটিতে আছি সেটি মূলত রাজধানীর যে ইলেকট্রো মেডিকেল ইকুইপমেন্ট ট্রেনিং ওয়ার্কশপ সেন্টার রয়েছে, সেই ওয়ার্কশপ সেন্টারে একটি অভিযান কার্যক্রম পরিচালনা করছে দুদক। আমরা আমাদের দর্শকদের সুবিধার্থে একটু দেখাতে চাই যে এখানে যে অভিযোগগুলো করা হয়েছে সেটি মূলত হচ্ছে এখানকার যে ইকুইপমেন্টগুলো নেওয়া হয়েছে, অর্থাৎ বাংলাদেশেও সারা দেশে সরকারি দুঃখিত দর্শক, যান্ত্রিক ত্রুটির কারণে আমরা লাইভটি দেখাতে পারছি না। এবার খেলার খবর। আজ মাঠে গড়াচ্ছে বিপিএল এর চট্টগ্রাম পর্ব। বন্দরনগরীর প্রথম ম্যাচে দুপুর 1:30টায় মুখোমুখি হবে টেবিলের তলানিতে থাকা ঢাকা ক্যাপিটালস ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। আর সন্ধ্যা 6:30টায় স্বাগতিক চিটাগং কিংসের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। ঢাকা ও সিলেট পর্ব শেষে চট্টগ্রাম পর্বেও ব্যাটে বলে দর্শকদের মন ভরানোর প্রত্যাশা ক্রিকেটারদের। বিস্তারিত রিপোর্টে। গত 30 ডিসেম্বর মাঠে গড়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 11তম আসর। ঢাকার পর সিলেট ঘুরে বিপিএল এখন চট্টগ্রামে শুরু হবে 16 জানুয়ারি। চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে দুপুর 1:30টায় ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। আসরে 6 ম্যাচের 3টিতে জয় ও 2টিতে হার নিয়ে পয়েন্ট টেবিলের 3-এ আছে বর্তমান চ্যাম্পিয়নরা। আর অভিজ্ঞ ক্রিকেটার দিয়ে সাজানো ফরচুন বরিশালের লক্ষ্য টেবিলের তলানিতে থাকা ঢাকাকে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করার। এদিকে আসরের নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস আছে দুর্দশায়। 7 ম্যাচের 6টিতেই হেরেছে সাকিব খানের দল। শেষ ম্যাচে রেকর্ড জয়ের পর এই ম্যাচে নিজেদের ভাগ্য বদলাতে মরিয়া লিটন মুস্তাফিজরা। অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:30টায় খুলনা টাইগার্সের মুখোমুখি হবে স্বাগতিক চিটাগং কিংস। 4 ম্যাচের 3টিতে টানা জয় নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে মোহাম্মদ মিথুনের দল। জয়ের ধারা অব্যাহত রেখে নিজেদের ভেন্যুতে জয় পেতে চায় বন্দরনগরীর দলটি। সময়টা ভালো যাচ্ছে না টানা জয় দিয়ে আসর শুরু করা খুলনা টাইগার্সের। সিলেট পর্বের ব্যর্থতায় ব্যাকফুটে মিরাজের দল। ঢাকার পর্বের প্রথম 2 ম্যাচে জয় পেলেও সিলেট পর্বে টানা 3 ম্যাচ হেরেছে খুলনা। 5 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে অবস্থান করছে টেবিলের 4-এ। গেল ম্যাচে টেবিল টপার রংপুরের বিপক্ষে তীরে এসে তরি ডোবে মিরাজ ইমরুলদের। তাই সামনের ম্যাচে ভেন্যু বদলের সাথে ভাগ্যরও বদল আনতে চায় রূপসাপাড়ের দলটি। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ দুপুর। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।